শঙ্করদা কি কোন দা যায় না, শঙ্করদার কোচিং তো আমি চিনি, শঙ্করদা না, ওই পিটিএলসি না কি একটা। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম শঙ্কর দাই। কিন্তু এ বলা উচিত না, জানো তো, উনি কোনো তো টিচারকে তুমি মন্তব্য উনি করতে তো পারো না অ্যাজ এ, সবাইকে বলছে, অ্যাজ এ টিচার ইউ হ্যাভ সবাইকে নো বলছে। রাইট, আমি মনে করি। আর তোমাদেরকেও আমি এটা শেখাই যে ভাই জীবনে হয়তো অনেক উচ্চ স্তরে পৌঁছাবে, কিন্তু কাউকে ছোট করে না। উনি বলছে যে যেসব মাস্টার অঙ্ক করায় একটাও চাকরি পাওয়ার মতো না, হয় শুধু নিজেই করে, বোঝায় আর না। কে বলেছে? উনি যেটা করাচ্ছে ওটা ওটা সবাই বুঝছে। বলছে যে আমি সবার একটা করে ছবি লাগাবো, আর সাথে একটা অঙ্ক নেবো, তার ডিটেলস অঙ্ক আর আমার ডিটেলস অঙ্ক দেখাবো, এরকম বলছে। আরে বাবা, অত যদি এই হয় তাহলে তুমি অ্যাকচুয়ালি কিছুই না, ফুটেজ খাওয়ার ধান্দা। খারাপ লাগতে পারে উনি যদি এই কথাটা শোনে, কিন্তু সত্যি কথা, তুমি আমার মতে তুমি ভালো অঙ্ক করাও, তোমার বলা লাগবে না, তুমি ভালো অঙ্ক করাও, গ্রোথ অটোমেটিক হবে এরকম, কাউকে ছোট করে নয়। ঠিক আছে? কাউকে ছোট করে নয়। খান স্যারের নাম শুনেছো তো? খান স্যার সবাই শুনেছে হয়তো, না শুনলে এর মতো হ্যাঁ। পাপিষ্ঠ ব্যক্তি কেউ নেই। খান স্যার কাউকে ছোট করে? হ্যাঁ। না। অলোক স্যারকে নাম শুনেছো? হ্যাঁ। কারো ছোট করে? গগন প্রতাপ স্যারের নাম শুনেছো? হ্যাঁ। তারপর টিচার, এগুলো হচ্ছে টিচার। কেন ভাই ছোট করে বড় হওয়ার এটা কেন? এগুলো না। তোমার বলছে যে ভালো, আমার অঙ্ক। দেখো তোমার বেস্টটা তুমি ট্রাম্পেট করো, কোনো অসুবিধা নেই, কিন্তু করা উচিত না যে আমি বেস্ট, আমি নো, এটা কখনো না। স্টুডেন্ট কথা বলবে। ঠিক আছে? তুমি সিজিএল এর ম্যাথ করাচ্ছ, ভাবছো যে কি পুলিশের পরীক্ষা আসবে, হ্যাঁ সিজিএল একটা দুটো আসছে, কেমন টাইপ সেটা দেখতে হবে। উনি একটা কথা ভালো বলছেন যে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার না করে, হ্যাঁ কিন্তু তুমি এই নাম ধরে বলতে পারো না। অনেক টিচারই আছে দেখবে মাথা গজিয়েছে যে ট্রিক শেখায়, আমি যেটার বিরুদ্ধে, একদম অলওয়েজ বিরুদ্ধে, অলওয়েজ বিরুদ্ধে। হ্যাঁ ট্রিক্স কিভাবে, কনসেপচুয়াল ট্রিক্স। আমি কিন্তু বেশি অঙ্ক পারি না, তোমরা কি জানো? তোমরা কি জানো আমি বেশি অঙ্ক পারি না? হ্যালো, কথা নেই এদের আর। হ্যাঁ আমি ভাই, তো ওটাকে ভাবতেই না যে তুমি ম্যাথ পারো না বলে। হ্যাঁ যাই হোক, আমি ম্যাথ পারি না, কিন্তু এটুকু বলতে পারি তুমি যদি আমার সাথে থাকো, তুমি চাইলে 25টায় 25টা অ্যান্সার করে আসতে পারবে। উনি বলছে যে আমি যেসব অঙ্ক করাই আমার থেকে সবাই কপি পেস্ট করে, বাদ বাকি সবাই কোর্স চালায়, এরকম বলছিল দেখি। তার মানে তো ওনার কথা অনুযায়ী রামানুজন ওনার কাছ থেকে অঙ্ক শিখেছিল, না না, গণিতবিদ্যা। ওইসব এইগুলো বলবে না প্লিজ। তোমরা আমার স্টুডেন্ট ভাই, কাউকে ছোট করবে না, আগেই বলে দিয়েছি। কেউ ছোট নয়, উনি যথেষ্ট ভালো অঙ্ক পারে, আমি জানি। আমি ওনার ক্লাস এই হঠাৎ করে ওনারাই একটা ভিডিও আমার সামনে আসলো, আমি ওনার ক্লাস কোনোদিন দেখিনি এর আগে, তারপর একটু স্ক্রল করে দেখলাম। ভিডিও তো একবার গ্রুপে দেখে মানে মানুষটাকে চিনতে হবে। না না, চেনার দরকার নেই, মানুষটা ভালো অঙ্ক করে, খারাপ অঙ্ক করে না, তোমাদের প্লাস পয়েন্ট দেবে অঙ্কটা দেখে। আমি সেটার কথা যাচ্ছে না, মানুষ যথেষ্ট ভালো অঙ্ক পারে, আমি তো বলছি। কিন্তু কাউকে ছোট করে বড় হওয়া যাবে না। এই যে তুমি অ্যাগ্রেসিভ হচ্ছ, তাকে একটা টিচার অবশ্যই, তুমি যার কাছ থেকে একটা জিনিস শিখবে সে তোমার টিচার, তোমার ভালো না লাগতেই পারে। আমি তো অলওয়েজ তোমাদের একটা কথা বলি, চারদিকে এখন ব্যবসা চলছে ভাই। তোমার যদি, আমি তো এটাও আগের দিনও বলছিলাম, তোমাদের যদি মনে হয় যে আব্দুল দা ব্যবসা করছে, তাহলে আব্দুল কাদের কাছে পড়বে না, ওর থেকে ভালো টিচার যদি পাও অবশ্যই পেয়ে যাবে, চেষ্টা করবে, খুঁজবে, পেয়ে যাবে। তো ভালো নাও লাগতে পারে, না আমার কিন্তু শেখানোর পদ্ধতি ভালো নাও লাগতে পারে, আমি পড়াচ্ছি, আমি প্রেশার ক্রিয়েট করছি, আমি মাঝে মধ্যে উল্টোপাল্টা বলি, হ্যাঁ আমার টাইমটা মাঝে মধ্যে এদিক ওদিক হয়, হতেই পারে, পছন্দ, তাই বলে এটা বলবো না ও খারাপ ও খারাপ, নো। এবং আমার যদি স্টুডেন্ট যদি মনে করে যে না আমি আব্দুলদার স্টুডেন্ট, স্টুডেন্ট হওয়ার দরকার নাই, যে আব্দুলদার ভাই বা বোন যদি মনে করো, তাহলে ভাই কখনো কোনো টিচারকে খারাপ বলবে না। আজকে তুমি হয়তো টিচার না, তুমি কালকে তুমিও কম্বাইন পড়াতে পারো, এমনও হতে পারো না, কিন্তু কখনো কাউকে ছোটে করে বড় হবে না ভাই। তোমার পরিচয়, তোমার এটাই এটাই তোমার পরিচয় না যে কাউকে ছোট করে বড় হবে না, তোমার কোয়ালিটি তুমি বড় হবে, ভগবান তোমার কোয়ালিটি দিয়েছে সেটা দেখে বড় হবে, এইটাই বলতে চাইছি। কাউকে ছোট করবে না। আজকে নাম নাম নিচ্ছে একজনের, অনেকে এনাকে নিয়ে হাস্যরসাত্মক করে, আমরাও বলে থাকি মাঝে মধ্যে, কিন্তু এই ব্যক্তিটাই কিন্তু দেখলে এই স্টুডেন্টের দিকেও কিন্তু লড়লো, নাম বলতে হলো আজকে। এই স্যার নামটাও বলেছে, বলছে মাথায় গামছা বেঁধে বলে। সে গামছা বেঁধে হোক যাই হোক, সে রিপাবলিক বাংলা স্টুডেন্টের কথা তো অনেকে এবার বলছে কি এই এর দালাল এর দালাল, আরে ভাই না, ও দালাল না, তোমরা হয়তো ওর হিস্ট্রি জানো না, আমি পার্সোনালি একদিন বলবো,
যার দালাল বোঝো না তার অ্যান্টিও নেই, ঠিক আছে? যাই হোক, এসবের বিষয়ে যাচ্ছে না, এগুলো কন্ট্রোভার্সি জিনিস, আমি এগুলো আলোচনা করতেও চাই না। কিন্তু একটা কথাই বলবো, তোমরা স্টুডেন্টস, আমিও স্টুডেন্ট, আমিও তো এখন পড়াশোনা করি, তো আমিও স্টুডেন্ট, ওনারা বড় বড় শিক্ষক, আমাদের কোনো অধিকার নেই সমালোচনা করা। যিনি সমালোচনা করছে তাকেও আমরা সমালোচনা করব না, বা অন্যান্য টিচার যারা করছে তাদেরও করব না, ঠিক আছে? যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, চলো অঙ্কের দিকে যাচ্ছি। হুম, তো টাইম অ্যান্ড ডিস্টেন্স ভাই, কনসেপ্ট ক্লিয়ার করো আগে। টাইম অ্যান্ড ডিস্টেন্স কি? দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে কি, বাংলা যেটা বলছে সময় ও দূরত্ব। এই সময় দূরত্বের অঙ্ক করতে গিয়ে আমাকে 3টে পার্ট জানতে হবে। একটা কি? টাইম, যেটাকে বলছে সময়। আরটা হচ্ছে কি ডিস্টেন্স, দূরত্ব। আর একটা কি জানতে হবে? কি? স্পিড, গতিবেগ। বাংলাতে যেটা বলছি স্পিড বা গতিবেগ। স্পিড এস দিয়ে প্রকাশ করব, ডি ডিস্টেন্স, টাইম টি। এই এবার এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, একটাই ফরম্যাট, জানলে কিন্তু সব ক্লিয়ার। যে ডিস্টেন্স, দেখো সিম্পলি বোঝো, আমরা বলি না 10 কিলোমিটার পার আওয়ার। এই যে তোমাদের যে বাইক চালা, ম্যাক্সিমাম বাড়িতে দেখো বাইক আছে, ওখানে যে কিলোমিটারগুলো ওঠে, যে 40 কিলোমিটার পার আওয়ার, তুমি স্পিডে হচ্ছে সংযত গাড়ি চালানো, বা 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে তুমি কন্ট্রোলের মধ্যে থাকবে। 60ও অনেকে পারে, ভারী গাড়ি হলে 60 হচ্ছে, মানে বুলেট ফুলেট যেগুলো 60, যেগুলো 60-8টা নর্মাল ব্যাপার। যাই হোক, তো এই 40 কিলোমিটার পার আওয়ার, এটার মানে কি বুঝতে হবে। তার মানে কি? 1 ঘন্টাতে 40 কিলোমিটার যাবে, তার মানে 1 ঘন্টাতে 40 কিলোমিটার। তাই 40 কিলোমিটারটা কি? দূরত্ব। আর ঘন্টাটা কি? টাইম। তার মানে কি? এই স্ল্যাশ মানে কি? আমরা স্ল্যাশ মানে কি? অন অন, এইটা মানে কি? প্রতি ঘন্টা। এইটা মানে কি বলো? এই যে হাফ, এইটা মানে কি? 1/2। তো এইটা মানেও তো বাই 40 কিলোমিটার বাই 1 আওয়ার। বোঝা গেল? তার মানে কি? গতিবেগের সূত্র কি আসলো? এইটা আসলো ডিস্টেন্স, আর এটা আসলো টাইম। তাহলে ডিস্টেন্সের সূত্র কি হয়ে গেল? তোমার 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 মোটর সাইকেলই শিখিয়ে দিল সূত্রটা, শিখতে পারলে? স্পিড বাই টাইম। হ্যাঁ, স্পিড বাই টাইম না, ডিস্টেন্স বাই টাইম। ভাই 40 কিলোমিটার পার আওয়ার তোমার বাইকে লেখা আছে, তার মানে কি? এইটা মানে কি? বাই। আর কিলোমিটারটা কি? 40 কিলোমিটার কি? যতটা দূরত্ব তুমি যাচ্ছ। আর আওয়ার মানে কি? সময়। তাহলে এইটা হচ্ছে তোমার যতটা দূরত্ব যাচ্ছ, মানে ডিস্টেন্স বাই আওয়ার, সময়। তার মানে এইটা মানে কি হয়ে গেল? গতিবেগ। গতিবেগ। বোঝা গেল? ভুলবে না আশা করি, যদি ভালো করে প্রপার বুঝে থাকো তাহলে ভুলবে না। এইটা মানে কি? 1/2। এইটা মানে কি? 3/4। তো এটা মানে তো তাই, কিলোমিটার পার, মানে কিলোমিটার বাই আওয়ার, তার মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। বোঝা গেল? সূত্র যেন ওই বাইকের কথা মনে থাকলে এবার হয়ে যায়। এই তাই বলছে, দেখো যে এবার উল্টো যদি আছে, যে গতিবেগ, তুমি কতটা গতিবেগে যাচ্ছ তার সঙ্গে যদি আমি সময়টাকে গুণ করি, কী পাবো? ডিস্টেন্সটাকে পাবো। কী পাবো? ডিস্টেন্সটাকে। তোমার যতটা গতিবেগ আছে, মানে তুমি 1 ঘন্টায় যাচ্ছ কত, কোনো একটা দূরত্ব যাচ্ছ, তার সঙ্গে যদি টাইমটাকে গুণ করে দিই, 2 ঘন্টা করে দিই, তা দেখো এই যে 40 কিলোমিটার পার আওয়ার তোমার গতিবেগ, ঠিক আছে? এর সঙ্গে টাইম 2 ঘন্টা গুণ করে দিলে কী হয়ে যাবে? 80 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছ, মানে 80 কিলোমিটার হয়ে যাচ্ছে। তার মানে কি? তুমি 1 ঘন্টায় 40, 2 ঘন্টায় 80, তার মানে কি? স্পিড ইন্টু টাইম, মানে তুমি টোটাল ডিস্টেন্স করে যাচ্ছ। বোঝা গেল? স্পিড ইন্টু টাইম করলে কি পাবো? ডিস্টেন্স পাবো। তাহলে শুধু স্পিড সমান সমান কী হবে? ওই যে একটু আগে শিখে আসলে ডিস্টেন্স বাই টাইম, এখান থেকে তুমি বের করতে পারবে। আর টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, এই হচ্ছে 3টে ফরম্যাট। আর একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, ডিস্টেন্স যখন ফিক্স থাকবে, মানে একই থাকবে, তখন সময়ের উল্টো কি হবে? সময়ের উল্টো স্পিড হবে। সময় মানে স্পিডের উল্টো টাইম, বা টাইমের উল্টো স্পিড হবে। এইটা মাথায় রাখতে হবে, টাইমের উল্টো স্পিড বা স্পিডের উল্টো টাইম, রেশিও যেটা এখন আসবে। তাহলে এইগুলো মনে রাখতে হবে। আর একটা ফ্যাক্ট মনে রাখতে হবে, যদি বলে 90 কিলোমিটার পার আওয়ার, এইবার অঙ্কের ডিস্টেন্স দেওয়া আছে মিটারে, তখন তোমায় কী করতে হবে? গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট।
কি মিটার পার 5/18 সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত গুণ করতে হবে? মিটার পার সেকেন্ডে 5/18। কেন হয় জানো 5/18? ওই তো 3600 ভাই দেখো ঘন্টায় 70 সেকেন্ড ক্লিয়ার করছি, দেখো এই 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে কি করছি মিটার পার সেকেন্ড। তো 90 কিলোমিটারকে যদি আমি মিটার করি কি হবে? 1000 গুণ কত হবে? 1000 1000 দিয়ে গুণ। কি করি? 1000 দিয়ে গুণ, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাই তাই মিটারে কনভার্ট। এইবার এইটা মানে কি বললাম? বাই ঘন্টা, বাই কি ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে সেই ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে দেখো কি হচ্ছে, 0 0 0 0 কেটে গেল, 5 2 10 আর 5 18 দিয়ে 36। তাহলে আলটিমেটলি কি গুণ হচ্ছে? 5/18। এই জন্যই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যখন করব কি হবে? 5/18। আর কখনো কখনো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আসতে হবে, তাহলে কি উল্টো দিকে আসছে মানে কি উল্টোটা গুণ, 18/5 গুণ করব। বোঝা গেল? কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে যাব কি করব? 5/18। আর যখন মিটার পার সেকেন্ড থেকে তার উল্টোটা জাস্ট 18/5। এই যে কনসেপ্টটা যদি কারোর ক্লিয়ার থাকে অবশ্যই তোমার আর ভুলবে না। তাহলে এই হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু বিষয় যেগুলো জানতে পারলেই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, যখন বলবে গড় স্পিড কত, গড় গতিবেগ কখনো কখনো চাইবে, এই গড় গতিবেগের ফরম্যাট মাথায় রাখবে মোট ডিস্টেন্স। কি? মোট ডিস্টেন্স বাই মোট সময়, মোট টাইম। কি? মোট ডিস্টেন্স বাই মোট টাইম। ঠিক আছে? আর একটা পার্ট থাকে যে অর্ধেক গেলাম আবার অর্ধেক গেলাম, বা গিয়ে আবার ফিরে আসলাম। এর জন্য একটা ফর্মুলা মনে রাখবে। শুধু এই একটা ফর্মুলা যদি না মনে রাখতে হতো, কিন্তু বলবো এর জন্য একটা ফর্মুলা মনে রাখো। কি ফর্মুলা? 2xy বাই x প্লাস ওয়াই। 2xy বাই x প্লাস ওয়াই একটা গড়বেদিকের ফর্মুলা, যে অর্ধেক গেল তারপরে অর্ধেক গেল, বা একবার গিয়ে আবার ফিরে এলো। এইটা একটু মাথায় রেখো, গড়বেদিকের ফর্মুলা। এইবার অঙ্কের দিকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগাবো। আর ট্রেন সংক্রান্ত অঙ্ক যখন আসবে, আর একটা জিনিসও আমাদের জানতে হবে। এবার এখানে ট্রেনেরও অঙ্ক থাকতে পারে, নৌকা স্রোতেরও থাকতে পারে। তো এক একটা পার্ট করে নেওয়ার দরকার ছিল আমার। যাই হোক, আজকে যে কটা আছে করি, তারপরে শুধু ট্রেন, শুধু তোমার হচ্ছে নৌকা স্রোতও আমি নিয়ে আসবো। ঠিক আছে, চলো এখানে যাই। দেখো বলছে একটি ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, তার গতিবেগ কত? কিসে দিয়েছে? মিটার পার সেকেন্ড, একটু আগেই বললাম। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত গুণ করবো শিখে আসলাম? 5/18। তাহলে আমার মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 18 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কত এলো? 50 মিটার পার সেকেন্ড, যেটা অপশান ডিতে আছে। এটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষা এটা আসবে না। নেক্সট, একজন ক্রীড়াবিদ 24 সেকেন্ডে 200 মিটার যায়, তাহলে গতিবেগ কত? গতিবেগের ফর্মুলা কি শিখে আসলে? স্পিড ইকুয়াল টু কি? ওই যে কত কিলোমিটার গেল কত টাইমে, তাহলে ডিস্টেন্স বাই টাইম। কতটা ডিস্টেন্স গেছে? 200 মিটার গেছে। কিসে গেছে? 200 মিটার গেছে। কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। এবারে এটা কি মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সারগুলো কিসে আছে? কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ার গেলে কি, ওই যে উল্টোটা গুণ, 5/18 যায় কি লিখবো? 18/5। এইবার তুমি কাটাকুটি করো, দেখো 3 8 24 আর 8 25 200, তাহলে 25 লিখলাম। দেখো 4 25 100, তাহলে 8 25 200 হয়। আবার 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 5 25, আবার 3 দিয়ে যদি কাটি 318, তাহলে আলটিমেটলি কি আছে? 5 গুণ 6 মানে 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার এলো, যেটা অপশান ডিতে আছে। বুঝতে কারো অসুবিধা? নেক্সট আশা করি থাকবে।
তারপরে একজন ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 15 কিলোমিটার ঘন্টা বেগে ওই দূরত্ব অতিক্রম করে এবং 10 কিলোমিটার বেগে প্রথম স্থানে, তার মানে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে ফিরে। একটু আগে একটা সূত্র বললাম, কি 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র, যে একবার গিয়ে একবার ফিরে আসা। তো এটাই বলেছি এখানে। 2xy মানে 2 গুণ এক্স মানে প্রথম গতিবেগ 15 ইন্টু ফিরে আসার গতিবেগ 10 ডিভাইডেড বাই কি ওদের যোগফল, আর এই 15 আর 10-এর যোগফল কত? 25। এইবার কাটাকুটি করে দাও, 5 5 25, 3 5 15, আবার 5 দিয়ে কাটবো 10কে, 5 2 10, আলটিমেটলি কি পড়ে আছে? 3 দুগুণি 6, 6 দুগুণি 12 কিমি পার আওয়ার, যেটা অপশান বিতে লুকিয়ে আছে। ক্লিয়ার? চলো নেক্সট যেতে পারি। এবার অনেকে এটা তোমরা এইভাবেও করতে পারো, ওই যে একই বিষয়, যে ভাই যে স্পিডের উল্টো কী আসবে বলেছিলাম, সময় আসবে। এদের এলসিএম করলে কি আসবে? মোট দূরত্ব। তাহলে 15 আর 10-এর এলসিএম কত হয় ভাই? 30 হয়। আর এটাকে যদি আমি ভাগ করি কি আসবে? 15 2 30, আর এদিকে 3 10 30, তাই না? এটা এইবার দেখো, এবার দুটো গতিবেগ রয়েছে, মানে একবার যাচ্ছ 30 মিটার, আবার আসছো 30 মিটার, টোটাল কত? 60। আর একজনের কত? দুই সময় লেগেছে, আর 3 আর 2 কত? 5। তাহলে ভাগ করলে কত হবে সময়? 5 12 60। এটাও করতে পারো অনেকে, কিন্তু আমি বলবো এটার ক্ষেত্রে একটা সূত্র মনে রাখাই যায়, যে 2xy বাই এক্স প্লাস ওয়াই। চলো নেক্সট। একটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পরপর 4 বার 3 কিলোমিটার করে যায়। কত কিলোমিটার করে যায়? 3 কিলো। তাহলে 4 বার যদি 3 কিলোমিটার করে যায়, তাহলে মোট গতিবেগ, মোট ডিস্টেন্স কত হলো? 12। একটু আগেই শিখে আসলাম যে যখন এমন থাকবে গড় গতিবেগ, তখন কি মোট ডিস্টেন্স বাই মোট সময়। তাহলে মোট ডিস্টেন্স কত হলো? 12। ঠিক আছে, 12। আচ্ছা, তাহলে এর গড় বলছে, দেখো এই দূরত্বের গড় গতিবেগ কত চাইছে, কি চেয়েছে? গড় গতিবেগ। তুমি কি এখানে টাইমটা পাচ্ছ? টাইমটা অবশ্যই পাবে। তুমি যদি এইভাবে করো তাও হবে, টাইমটা পাবে না? এই যে 10 কিলোমিটার পার আওয়ার যদি দেয়, তাহলে ডিস্টেন্সকে আমি কি ভাগ করব, তাহলে কি লিখবো? 3/10। আর একটা কি মোট, এটা টাইম চলে আসলো, ওটা টাইমের যোগফল আসবে। আর দ্বিতীয়টা কত আসবে? 3/20, কারণ ওই যে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি, সময় পেয়ে যাচ্ছি। আর তারপরটা কত হবে? 3/30। এখন 3/30 লেখো না, তারপরটা কত? 3/60। এই তো আসছে। তো যেটাকে কেটে ছোট করা যাচ্ছে ছোট করো, এটাকে কি লিখতে পারি? 1/20। এটা কি লিখতে পারি? 1/10। আর যায় না। তাহলে এইটা হচ্ছে টোটাল টাইম। তাহলে টোটাল টাইমকে যোগ করো, যোগ করলে কত আসছে? তো লসাগু দেখো 20 যদি হয়, এখানে আছে 6 প্লাস এখানে 3ই থাকবে, এদিকে আবার 1/10 মানে কি? 10 দুগুণি 20 মানে 2 কে 2 প্লাস এখানে 1/20 মানে 1। তো টোটাল কত হলো? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আছে 12/20। তাহলে মোট ডিস্টেন্স বাই মোট, এখানে আসলো 12/20, তাই তো? অ্যান্সার তো বোঝা যাচ্ছে। তাহলে মোট ডিস্টেন্স বাই কি পাবলাম? মোট টাইম। তাহলে মোট টাইম দেখতে পাচ্ছি কত এবার? তাহলে 12 কিলোমিটার হচ্ছে মোট ডিস্টেন্স, বাই টাইম হচ্ছে 12/20। এই 20টাকে নিচে না লিখে কি হয়? উল্টে যায়। নিচে না লিখে ভাগের সময় এখানে যদি থাকে উল্টে যাবে, উল্টে গিয়ে 20টা ওপরে হয়ে যাবে। 12 কেটে গেল, অ্যান্সার পড়ে রইল কি? 20 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? ওই যে গড়ের সূত্র, মোট ডিস্টেন্স বাই মোট টাইম, এইটা কেন করলাম? কারণ 3 কিলোমিটার গেছে, 10 দিয়ে ভাগ করছে, কারণ ওই যে ডিস্টেন্স বাই স্পিড করলে কি পাবো? টাইম পাবো, তার জন্য। চলো, দৌড়ে বিয়ের কি বলছে? বিয়ের দিকে এখানে কিছু একটা মিস্টেক আছে। আচ্ছা, অসুবিধা নেই।
দেখো এ দৌড়ায় বি এর দ্বিগুণ, তার মানে রেশিও করব, এ আর বি সি রয়েছে, তাহলে এ ইস টু বি করো। গতিবেগ দেখো এ দৌড়ায় বি এর দ্বিগুণ, তার মানে কি বি যদি 1 হয় এ হবে কত, তার দ্বিগুণ 2। আর পরক্ষণ কি বলছে, বি সি এর চেয়ে 3 গুণ দ্রুত, বি সি এর চেয়ে 3 গুণ। আচ্ছা, তাহলে বিটাকে রাখলাম এখানে, বি সি এর চেয়ে 3 গুণ, তাহলে সিটাকে এখানে লেখো। এবার তোমরা তো অনুপাত করা শিখেছো এই নিয়মটাও, যে পাশেরটাকে নিয়ে নাও, এটাকে 1 করে দাও, এটাকে পাশেরটাকে নিয়ে এলে হয়ে যায় 3 দুগুণী 6, এখানে 3 অক্ষে 3 আর এই আসলো 1। ঠিক আছে, যদিও বা এক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা সেটাকে আগে নিতে হয়। যাই হোক, তো এখানে 6:3:1 আসলে এদের গতিবেগের রেশিও। যাই হোক, 42 মিনিটে সি দ্বারা অতিক্রম করা যাত্রা, তাহলে 42 মিনিটে যদি 1 করে যায় কতটা পথ যাবে সে, 42 ইন্টু 1, তাহলে 42 কে 42 যাবে 7 মিনিট। প্রত্যেক মিনিটে যদি 42 করে যায়। আচ্ছা, বলছে অতিক্রম করা যাত্রা এ দ্বারা অতিক্রম করতে কত মিনিট লাগবে, আর এ যাবে কত, এ প্রত্যেক মিনিটে কত যায় 6, এই 6 যদি যায় এটাকে ভাগ করলে কত, 6 7 42 মানে 7 মিনিট। এইটুকুই তো অঙ্ক, বুঝতে পেরেছ? চলো এবার বলছে অঙ্কে, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করা হয়। ওকে, যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করা হয় তবে দুটি গতির অনুপাত কত? তার মানে কি বললো, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করা হয়, যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করা হয় তবে দুটি গতির অনুপাত কত? তাহলে দ্বিগুণ মানে কি 1:2, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে, তাহলে 2:1 হয়ে যাবে। এইটাই তো চেয়েছি। এটা কিসের রেশিও, টাইমের রেশিও, আর টাইমের রেশিও উল্টে কি হবে, স্পিড। স্পিড। এখানে তো বলেছে অর্ধেক সময় নাই, তো অর্ধেক যায়। দেখো বলছে যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ের মধ্যে অতিক্রম করে, মানে কি অর্ধেক দূরত্ব কত সময় নিচ্ছে, 2 সময় নিচ্ছে, দ্বিগুণ সময় নিচ্ছে, মানে 2 সময় নিচ্ছে, তাহলে আর বাকি অর্ধেক কত নেবে, 1 নেবে। এটা কিসের রেশিও, টাইমের রেশিও। টাইমের রেশিও উল্টো কি হবে, স্পিড। 1:2 হবে অ্যান্সার। এটাই তো করলাম নাকি একবার, বুঝতে পেরেছো? যে যদি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় নেয়, মানে কি অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়, বাকি অর্ধেক কি 1 নেবে, দ্বিগুণ সময় এর দ্বিগুণ, তাই না? সেটাই বলতে চাই, 2:1 হবে। এটা টাইমের রেশিও, আর টাইমের রেশিও উল্টো কি হয়, গতিবেগের রেশিও, একটু আগেই বললাম, তাহলে 1:2 হবে। চল নেক্সট যাই। একজন কনস্টেবল চোরের পিছনে 114 মিটার দৌড়ায়। আচ্ছা, কনস্টেবল 1 মিনিটে 21 মিটার এবং চোর 15 মিটার দৌড়ায়, তাহলে এখানে মিনিটে কিন্তু গতিবেগ দিল, সিম্পলি বিষয়। তাহলে একজন কনস্টেবল চোরের পিছনে 114 মিটার দৌড়ায়, 114 মিটার দৌড়ায় মানে কি, 114 ডিসটেন্স, ডিস্টেন্স কত, 114। ভেরি গুড। আচ্ছা, এবার 21 মিটার যাচ্ছে কে, পুলিশ যাচ্ছে, আর এইদিকে 15 মিটার যাচ্ছে কে, চোর 15 মিটার। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, এদের এই যে চোরের পিছনে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা, যে একজন কনস্টেবল চোরের পিছনে 114 মিটার দৌড়, তার মানে এখানে চোর আর এইখানে হচ্ছে কনস্টেবল, তাহলে ওদের মধ্যেকার ডিস্টেন্স কি, এখানে একটা ফরম্যাট মধ্যে রাখবে, যখন একই দিকে যাবে তখন গতিবেগ কি হয়, বিয়োগ হয়। তাহলে সময় চেয়েছে, সময়ের সূত্র কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? তো একই দিকে যখন যাবে তখন গতিবেগ কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 114 আর এখানে একই দিকে যাচ্ছে মানে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে, এরা মনে রাখবে কিন্তু, একই দিকে গেলে বিয়োগ হয়, বিপরীত দিকে যোগ হয়, কারণ এটা কিন্তু ট্রেনে অঙ্কে অনেক জায়গায় লাগবে। তাই বিয়োগ করলে কত, একই দিকে যাচ্ছে, কারণ এই চোরের পিছনে যাচ্ছে নাকি একই দিকে যাচ্ছে, তাহলে বিয়োগ হবে। তাই 6-এর সঙ্গে কত গুণ করলে 114 হয়, বলো, 6 15 90।
ছয় 19 হবে। 19, তাহলে 19, 19 তাই 6 19 সঙ্গে 114, তাহলে কত মিনিট লাগলো? 19 মিনিট লাগলো। ক্লিয়ার? কিচ্ছু নেই অঙ্কটায়। চলো, হ্যাঁ 19 লক্ষণকে 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় যদি সে এক অর্ধেক দূরত্ব 2/3, আচ্ছা অর্ধেক দূরত্ব 2/3 কি বলি, সময়টা 3 বার অতিক্রম করে 2 বাই, জিনিসটা বড় জিনিসটা ইংলিশটা পড়ি দেখি, ইংলিশটাই পড়ি। লক্ষণ হ্যাজ টু কভার 6 কিলোমিটার ইন 45 মিনিটস, মানে লক্ষণকে 45 মিনিটে 6 কিলোমিটার অতিক্রম করতে হয় ইফ হি কভার্স অন হাফ, আচ্ছা অন হাফ অর্ধেক দূরত্ব আর কি, অন হাফ কভার্স অন হাফ অফ দ্য ডিস্টেন্স, মোট ডিস্টেন্সের হাফ যায় ইন 2/3 টাইম, আচ্ছা মানে 2/3 এটা সময় আর কি। হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স, তার মানে কি বললো বলো তো, ওর মোট ডিস্টেন্স কত যেতে হয় বলেছে 6 কিলোমিটার, তাই তো? মোট ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। এখানে বল যদি সে অর্ধেক দূরত্ব 2/3 সময়, তাহলে 6 অর্ধেক দূরত্ব কত? 3 তাহলে অর্ধেক দূরত্ব 3, আর এটা বলছে কি 2/3 সময়, তো ওর টাইম কত ছিল? 45 মিনিট। 45 মিনিট কিন্তু এর 2/3 মানে কত? 30 মিনিট। তাহলে ভাগ করলে 3 15 30 মিনিট, 30 মিনিট মানে আধা ঘন্টা, তাই তো? 30 মিনিট মানে কি, দেখো ঘন্টায় আসতে ঘন্টায় করতে পারো তোমরা, এটা কিলোমিটারে আছে তো, তাকে অ্যান্সারগুলো কিলোমিটার পার আওয়ার, তাই আমরা ঘন্টায় করে নিচ্ছি। তো 30 মিনিট মানে কি, আধা ঘন্টা। 30 মিনিট মানে, ভাই কথা বলো, হাফ ঘন্টা। তুমি যদি মনে করো যে হাফ ঘন্টা করবে না, করার দরকার নেই, কোনো ব্যাপার না, যাই হোক হাফ ঘন্টা করছি না, 30 মিনিটে রাখছি, তাহলে অর্ধেক সে যাচ্ছে 30 মিনিটে, ভেরি গুড। তাহলে বলছে অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ে, অবশিষ্ট দূরত্ব আর কত আছে? 3 আছে, সেটা 3 আছে তো, তাহলে এই 3 অতিক্রম করবে কত সময়ে? 30 মিনিট তো লাগিয়ে দিল, আর 15 মিনিটে, এইটাই অ্যান্সার চেয়েছে। করতে তার গতিবেগ কত, তাহলে 3/15 করলেই কিন্তু গতিবেগ, কিন্তু এটা কিসে আছে? মিটারে, কিমি পার আওয়ার। এবারটা এটা কি আছে? মিনিটে আছে। তাহলে দেখো 15 মিনিটে যাচ্ছে কয় কিলোমিটার? 3 কিলোমিটার, কিন্তু কিসে আছে এগুলো? ঘন্টায় আছে, দেখো আওয়ার ঘন্টায়, তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে কত যাবে? তাহলে কত গুণের? 4 গুণ, তাহলে এরও 4 গুণ করতে হবে, 3 4 12 কিলোমিটার। অপশন নাম্বার এ। বোঝা গেল? অঙ্ক যেটা বলবে জাস্ট সেটা করবে। আচ্ছা, এ এবং বি এর হাঁটার হারের মধ্যে অনুপাত 2:3, এই হাঁটার হারের অনুপাত মানে কি বলতো? এটা গতিবেগের, ঠিক আছে? যদি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বি এর 36 মিনিট সময় লাগে, আচ্ছা তাহলে এ এর সেই দূরত্বটি দেখো, তাহলে কি এর গতিবেগ দেখো, বি বলেছে, তাহলে বি এর টাইম লাগছে 36 মিনিট, ভেরি গুড, এরও মিনিটেই অ্যান্সার আসছে, মিনিটই রাখো। আর বি এর গতিবেগ কত ছিল অনুপাতের হিসেবে? 3 ছিল। তাহলে এটা করলে কি মোট ডিস্টেন্স পেয়ে যাব, কতটা দূরত্ব, আর সেই দূরত্ব যদি এ যায় তাহলে এর গতিবেগ ভাগ করলেই পেয়ে যাব ডিস্টেন্সকে, আমি এর গতিবেগ ভাগ করে দেবো, এর গতিবেগ এখানে কত বলে দিয়েছে? অনুপাতে 2, 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? তাহলে অ্যান্সার 3 18 54। আরেকটা পদ্ধতিতে করা যায়, যেহেতু এ আর বি আছে, যে 2:3 ওদের কিসের রেশিও? স্পিডের রেশিও, আর স্পিডের রেশিওর উল্টো কি হয়? টাইমের রেশিও, একটু আগেই বললাম স্পিড রেশিও উল্টো হবে টাইম। তাহলে বি এর টাইম লাগছে 2, আর অঙ্কে বলছে এটা কত? 36, কত গুণ বেশি? 18 গুণ। তাহলে এ এর টাইম লাগছে 3, 3 এর সঙ্গে যদি 18 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 54। এইভাবেও করা যায়। চলো এইবার দেখি সিম্পল ইন্টারেস্ট, এই অঙ্ক কে না জানে, তাই না? সিম্পল ইন্টারেস্ট, তো
তো আমরা সিম্পল ইন্টারেস্টে আমরা এটাও জানি যে আই ইকুয়াল টু কি পি টি আর বাই 100। এই সূত্রটা ছোট্টবেলায় মাধ্যমিক পরীক্ষায় তোমরা শিখে এসো। আই মানে কি? মোট সুদ। আই মানে মোট সুদ। পি মানে কি? এটা আই। আর পি মানে হচ্ছে আসল, প্রিন্সিপাল বা মূল টাকা বা ঋণের পরিমাণ সেটা। আর টি মানে সবাই জানে টাইম, সময়। আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। রেট অফ ইন্টারেস্ট ইংলিশে মানে সুদের হার। আর 100 হচ্ছে সূত্রের। এবার এইটাকে আমরা অন্যভাবেই করতে পারি। তো এইটাও তোমরা জেনে রাখো যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এটাও তোমরা জেনে রাখো। চলো অঙ্কের দিকে এগাই, তবেই ক্লিয়ার হবে। 150 টাকা সুদ নেওয়ার জন্য 2 বছরে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা জমা রাখতে হবে? তাহলে এইবার তোমরা একটা শিখলে কি যে সূত্র দিয়ে যদি করি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, তো আই এখানে বলেছে 150 টাকা সুদ, যেটা আই মানে সুদ ইন্টারেস্ট। পি মানে হচ্ছে আসল, ওটাই বের করতে হবে, জমা রাশি ওটা। টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 5 বছর বাই 100, এই সূত্র। তাহলে দেখো এখানে যদি আমি কাটি 5 দিয়ে কত হবে? 10 হয়। 10 মানে একটা শূন্য গায়েব। তাহলে পি ইকুয়াল টু কত হলো? কোনাকুনি 1500। তাহলে 1500 এলো। এইবার এটা তুমি করলে সূত্র ধরে, আর সূত্র সারা কনসেপ্ট আর একটা আছে। আচ্ছা 1 বছরও যদি 5% সুদ দেয় সরল সুদ, তাহলে দ্বিতীয় বছরে কত পার্সেন্ট হবে? 10%। সিম্পল বিষয়। 1 বছরে আমি 5% সুদ পেলে দ্বিতীয় বছরে কত হবে? টোটালি কত পার্সেন্ট হয়ে যাবে? এবছর 5%, সামনের বছর 5%, টোটাল কত বলো ভাই? 10%। আর এই 10% মানে কি? এইখানেই তো গল্প শেষ। 10% হলে 150 টাকা। 10% মানে কি? আরে ওসব পরে আসছে। 10% মানে কি? শতকরায় কি শিখেছি? 10% আমার সুদ। 100 টাকায় 10 আরে টাকা। গাধা, ওসব কিছু বলছি না। বলছি 10% মানেটা কি? আর সুদের হার। সুদের হার আবার বলে। সে ঠিক আছে, সুদের হার হলো 10% মানে কি? একদম এটাই শুনতে চাইছি। 100 টাকায় 10 টাকা রে বাবা। 10% মানে 100-তে 10। তার মানে 100 টাকা যদি আসল হতো সেক্ষেত্রে সুদ হতো কত? 10 টাকা। কিন্তু অঙ্কে সুদ বললো কত? কত? 150 টাকা। 150। তাহলে কত গুণ বেশি? 15 গুণ। তাহলে আমরা আসল 100 ধরছিলাম, তারও 15 গুণ করলে কত? 1500। মুখে মুখে আসে? এগুলো আসে, সূত্র লাগে না, বুঝলেই অ্যান্সার। 10% মানে 100 টাকা যদি আমার জমা রাশি হয় সেক্ষেত্রে সুদ হবে 10 টাকা। সিম্পল। তাহলে আমার 10 টাকা সুদ মানেই বলে দিল কি 150 টাকা সুদ। তাহলে আমি আসল 100 টাকা ধরেছি মানে কত? করলেই অ্যান্সার 1500। গল্প শেষ, কাহানি খতম, কোনো সূত্র লাগবে না। নেক্সট, একটি নির্দিষ্ট হারে কিছু পরিমাণ অর্থ সরল সুদে 3 বছরে 7/6 গুণ হয়ে যায়। এই যে 7/6 গুণ হয়ে যায়, তার অর্থ কি? 6 টাকা আসল, 1 এই যে টাকা সুদ দেখো সরল সুদে এত গুণ হয়ে যায়, তার মানে হচ্ছে টাইম বলে দিল 3 বছর, ভেরি গুড। আর এখানে 7/6 মানে সরল সুদে অর্থ, কিছু পরিমাণ অর্থ সরল সুদে 7/6। তাহলে সরল সুদে মানে হচ্ছে ওপরটা হচ্ছে কি 7 গুণ হয়ে যায়। তার মানে কিন্তু এটা হচ্ছে সুদ আসল মিলে 7 টাকা, আর আসল সেখানে 6 টাকা। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ তোমার অর্থ যখন বেড়ে যাচ্ছে বেশিটা হবে। এই মানেটাই বলতে চাইছি কি, যে তুমি 6 টাকা রেখেছো 7 টাকায় পরিণত হয়ে গেছে, এটার অর্থই। 7 টাকায়। তার মানে কি, তুমি 6 টাকা রেখেছো 7 টাকায় পরিণত হয়েছে, মিডলে তুমি কি পেলে? 1 টাকা কি পেলে? 1 টাকা সুদ পেলাম। সুদ পেলে, এটাই বোঝার, আর কিচ্ছু নেই। এইবার তুমি সুদের হারের সূত্র কি? আর ইকুয়াল টু পি, না আই ইন্টু 100/PT রে পাগল। আই ইন্টু আর এর ভ্যালু বের করছি এখানে, আই ইন্টু, তাহলে আই ইন্টু 100/PT, এই সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে আই এখানে কত পেয়েছি? ক টাকা সুদ? 1 টাকা সুদ।
ইন্টু 100 ডিভাইডেড বাই পি, এখানে 6, টি অঙ্কে বলে 3। তাহলে এখানে আমরা কাটাকুটি করব, এখানে 3 আসলো, এখানে যদি কাটি কত আসবে? 50। 50। তাহলে 50/9, তাহলে 50/9 মানে কি 5 9 45, রইল বাকি এখনো 5, 50 হতে আর ভাগ করছি 9 দিয়ে, তাহলে 5 পূর্ণ 5-এর 9%, অপশন এ। বুঝেছো? তো 100 ধরে তো টাকা 1 টাকা সুদ, 100 কত? এটাও হবে। এইবার 100 ধরেও করা যাবে, সেটাই তো শেখাচ্ছি আমি। তাহলে এই 6-এর সাথে মানে কি 6 টাকা রেখে 7 টাকা হলো, তার মানে 6 টাকায় সুদ পেলে ক টাকা? 1 টাকা। 1 টাকা। এবার এটা কি কয় বছর? এটা 3 বছরেই, 3 বছরে। ঠিক আছে, তাহলে 1 বছরে করতে হবে তোমাকে এটা, সুদের হার কিন্তু 1 বছরে আনতে হবে। সুদের হার অলওয়েজ কী হবে? 1 বছরে। তাহলে 3 বছরটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, কত হয়ে গেল? ভাগ মানে নিচে হয়, 1 বছরে হয়ে গেল। তাহলে পার্সেন্টেজ মানেই তো 100-এ কত, 100-এ কত করলেই চলে আসবে। এই তো অঙ্ক, এই জন্য দরকার। তোমরা বলতে পারছো এই তো আমার পাওয়া। বুঝতে পেরেছো? সিম্পল। তুমি যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে বেস্ট মেথড। কনসেপ্ট ক্লিয়ার তো, এগুলো জল ভাত। প্রশ্ন দেখবে, অ্যান্সার করবে 5 সেকেন্ডে। একটি নির্দিষ্ট রাশির উপর 3 বছর ও 4 বছরের জন্য বার্ষিক 5% হারে সরল সুদের পার্থক্য 42টা। কিছু আছে বলো? দেখো তো 3 বছরে 5% সুদ মানে কত পার্সেন্ট সুদ পাও তুমি? কত পার্সেন্ট পাবে? 15%। আর 4 বছরে কত পার্সেন্ট পাবে? 20%। তাহলে এইটার মানে কি 100 টাকা যখন তোমার আসল, সেখানে 3 বছর আর 4 বছরের সুদের পার্থক্য কত? 5% পার্থক্য। আর এই 5 মানেই অঙ্কে কত বলে দিল? ক টাকা? 42 টাকা। তাহলে মূলধন 100 মানে কত? তাহলে 5 কুড়ি 100, 42 দুয়ে 84, মানে 840 টাকা। বুঝতে কারো অসুবিধা? বছরের ডিফারেন্স নিয়ে তো আরো সহজ হবে। বছরের ডিফারেন্স নিয়ে গুণ করলে তো হয়ে যাবে। 3 বছর 4 বছর, 1 বছরের গ্যাপ, 1 মানে 5। সেটাই তো করলাম ভাই, সেটা সেটাই করলাম, বুঝিয়ে দিলাম জাস্ট এইটুকু। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো যেহেতু সুদের হার সেম, তাহলে সুদের হার যদি সেম না থাকতো তখন কিন্তু তোমায় গুণ করার দরকার ছিল। সুদের হার যেহেতু সেম, সেটা বললো, তাহলে এক্ষেত্রে বছরের পার্থক্য দেখলেই এনাফ। তাই 1 বছরের পার্থক্য, তাহলে 1 বছরের সুদ কত পাবে? 5% পাবে। 5% মানেই 42, মানে 100% মানে কত? আসল চলে আসবে। মোট মূলধনের উপর সরল সুদ 4/9 অংশ, তার মানে কি? মোট মূলধনের উপর সরল সুদ 4/9, তার মানে 9 টাকা যেখানে, এখানে কিন্তু সরল সুদ 9, আগেরটার মতো বলেনি কিন্তু যে সরল সুদে হয়ে এত হয়েছে না, এখানে সরল সুদ বলে দিয়েছে 4, আর 9 হচ্ছে আসল। তাহলে সরল সুদ যেখানে 9 আর 4 টাকাই তোমার আসল, তাই না? সরি, উল্টো হয়ে গেল। প্রিন্সিপাল হয়ে গেল 9, আর সরল সুদ এই যে উপর বলেছে, উপর সরল সুদ মানে সরল সুদ উপরেই থাকবে, উপর বলেছে তো উপরেই 4। হ্যাঁ, তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 4 টাকা। বুঝে, বার্ষিক সুদের হার সমান হয় কি বছরের সংখ্যা আর বার্ষিক, এই ক্ষেত্রে একটু ধরে নেবে, নাহলে তোমরা ভুল করবে যে টি এর ভ্যালু এক্স সমান বলেছে মানে আর এর ভ্যালু এক্স, ধরে নেবে, নাহলে ভুল করবে তোমরা। এবার সূত্রে ফেলে দাও আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তো আই হচ্ছে 4 ইকুয়াল টু পি হচ্ছে 9, টি এর ভ্যালু এক্স, যেহেতু সমান, দুটোই সমান বলে তাই এক্স ধরতে হবে, দুটোই এক্স বাই 100। তাহলে আলটিমেটলি কী হয়ে গেল? 9x² ইকুয়াল টু 400, শুধু x² ইকুয়াল টু 400/9। এবার এ পাশের স্কোয়ার উঠে গিয়ে ও পাশে কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। তাহলে 400 মানে কি 20 20 400, আর 9 মানে 3 3 9। এই যারা রুট মুখস্থ করবে তাহলে 20/3, তাহলে 20/3 মানে 20কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 318, 20 হতে 2 বাকি, 3 দিয়ে ভাগ করছি, তাহলে 6.2-3%, অপশন নাম্বার বি। এই টাইপটা খুব আসতো মাধ্যমিকে আগে, এখন কি আসে জানি না, অনেকদিন পর পড়ায় না। এটা 100 ধরে করলে আরো সহজ হতো। কোনটা? এক্সপেক্ট ধরতে হতো না এরকম, এই যে যেটা করালে। তুমি বলতে চাইছো 100 ধরে করতে?
বলো কি বলতে চাইছো? এটা তো 100, ও তো 9 টাকায় 4 টাকা পাচ্ছি, তাহলে এক কত 100 কত, তা 400 বাই 9, ও বলতে চাইছে কি 9 টাকায় আমি সুদ পাচ্ছি কত? 4 টাকা 4 টাকা। 4 টাকা। তাহলে 100-তে কত পাবো? হুম। ঠিক আছে, ওর হিসেবে কত আসছে? এবার যখন 400/9। 400 বাই 9, এবার এইটুকু মাথায় রাখতে হবে, যখন সমান থাকবে, কি সমান থাকবে, তখন তোমাকে রুট করতে হবে, তাহলে তো মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল করে ফেলবে। হ্যাঁ ওই জন্য হ্যাঁ, ওটা করালাম। ওই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সেখান থেকে বের করতে ভুল পারবে। হয়ে যাবে। ওই এইখানে ভুল করে ফেলবে যদি ওটা না করো, ওই জন্য ওটা করতে বলি আমি। কারণ তোমার তখন মনে থাকবে না যে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, ওটা মনেই থাকবে না তোমার রুটের কথা। বোঝা গেল? আগেরটাই ঠিক আছে। তাছাড়া এই সমান সমান যখন বলবে, যখন দেখবে রুট সংখ্যায় আসবে। চলো আগেরটাই করবে, ওই জন্য ভুল হয়ে যাবে নাইলে। চলো বলছি 400 টাকা 4 বছরের সুদ আসলে এত টাকা। সুদ আসলে মানে কি? 400 টাকা রেখেছো, 480 টাকা হয়েছে, তাহলে তুমি সুদ পেলে ক টাকা? 80 টাকা। 80 টাকা মানে বছরে 20 টাকা। তাহলে 80 টাকা। ঠিক আছে, দেখো সরল সুদের ক্ষেত্রে মোট কত টাকা হবে কিচ্ছু করার দরকার নেই ভাই, সিম্পল। দেখো 2% বেড়েছে, বাড়ানো হলো, তো সুদের হার 2% বাড়ানো মানে কি? তোমার ওই সুদ 2% করে বেড়েছে, এই 400 টাকায় 2% সুদ মানে কত? এই 2% মানে এইগুলো মুখে মুখে হিসাব করবে যে 2% মানে 100 টাকায় 2 টাকা, তাই 400 টাকায় ক টাকা সুদ হবে? মানে 8 টাকা। প্রতি বছর 8 টাকা করে তোমার বেড়ে গেছে, তাই 4 বছরে ক টাকা বাড়বে? 4 বছর 32 টাকা। 32 টাকা। তাহলে মোট তুমি এখন সুদ কত পাচ্ছ? 112 টাকা। 112 টাকা। 112। তাহলে তোমার আসল ছিল 400 টাকা, এখন 112 টাকা হয়ে গেল, তাহলে সুদ আসল কত হলো? 512। 512। ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখো, অঙ্কে হাত দেওয়া লাগবে না, আমি বলে দিলাম। এই অঙ্কটা হাত দেবে না, এরকম টাইপের অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। সরল সুদের ক্ষেত্রে বাড়ুক কমুক যাই কমুক তা কেন একবারে হয়ে যাবে, কারণ এখান তার বছরের সুদেরও সুদ দেয় না, তাই না? 2% বেড়েছে, ব্যাস কোনো ব্যাপার না, 2% বেড়েছে, তার মানে কি এই 400-র উপর 2% করে বেড়ে গেল, তাই 400 2% মানে কি 102 টাকা, আর তাই 400-র কত হবে? 8 টাকা, এটা 1 বছরে, তো 4 বছরের গল্প এখানে, তাহলে 32 টাকা। তাহলে এদিকে দেখতে পাচ্ছি এর সঙ্গে 32 যোগ করে দিলে হয়ে যাবে, যে 480 টাকা সুদ আসল ছিল, তার সঙ্গে তো আসল তো ফিক্স আছে, আর 32 টাকা বেড়ে গেছে, 512 টাকা হয়েছে এখন। এই তো ব্যাপার। চলো, একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে ঋণ নিয়েছিল, ভেরি গুড। 3 বছর পরে তাকে শুধুমাত্র সেই সময়ের জন্য 3 বছর পরে তাকে শুধুমাত্র সেই সময়ের জন্য সুদ হিসাবে এত টাকা সুদ দিতে হয়েছিল। তাহলে এটা কিসের পরিমাণ? সুদের পরিমাণ। সিম্পল একবারে করবো অঙ্ক। 1 বছরে 12%, তাহলে 3 বছরে কত পার্সেন্ট দেবে? 32%। 3 বারং 36%। এই 36% মানেই টাকায় কত? 54। 36% মানেই, দেখো 36% শুধু মানেই টাকা হিসেবে 5400 টাকা। তাহলে মূলধন মানে কত পার্সেন্ট হয়? মূলধন মানে 100% বাবা, মোট মানে তো 100%, অ্যাকচুয়াল মানেই 100%। বোঝা গেল? তাহলে এবার কাটাকুটি করি, দেখো 15,000। দেখো সে দেখছি কি আসে। 15,000। 6 9 54, 6 9 54, 6 6 36। আবার যদি কাটি আমরা, কি হচ্ছে? 15 150। 90। 6 15 90, 150। তাহলে আলটিমেটলি কত আসলো? 150 আর এর দুটো শূন্য মানে 15,000 টাকা। অপশন নম্বর ডি। বুঝতে কারো অসুবিধা? কতটুক সময় লাগবে এটা করতে বলো? জাস্ট কাটাকুটি করবে, কতটুক সময় লাগবে? 10 সেকেন্ড, কিন্তু বুঝতে হবে। মোহন 2 বছরের জন্য 9% সরল সুদে এবং 10% সুদে সমান পরিমাণ টাকা ধার দেন। তাহলে দেখো, মোহন 2 বছরের জন্য 9% সরল সুদে এবং 10% সরল সুদে সমান পরিমাণ টাকা ধার দেন। তার মানে কি? আচ্ছা, মোহন যদি 9% করে 2 বছর নেয়, তাহলে কত পার্সেন্ট দেবে সুদ? 18। তাহলে একটাতে দিতে হবে ওর 18% সুদ, আর আরেকটাতে 10% করে নিলে কত পার্সেন্ট সুদ দেবে? 20% সুদ। এখানে বলে দেখো সমান পরিমাণ টাকা ধার দেন, তাহলে সমান পরিমাণ টাকা ধার, তাহলে ধরলাম কি 100 টাকা করে ধার দিয়েছে, তাহলে সমান পরিমাণে প্রত্যেকের 100 টাকা করে সুদ, মানে আসল কিন্তু কত? সমান পরিমাণ মানে কত? 100 করে। তাহলে 100 টাকায় একটাতে ও কী পাবে? 18 টাকা
সুদ পাবে, আর একটাতে 20 টাকা সুদ পাবে। মানে 100 টাকা যদি আসল হয় বা ঋণের পরিমাণ হয়, তার মোট সুদ এত টাকা হলে তাহলে আমাদের মোট সুদ কত? 38। কত হলো? 38। তাহলে আমাদের মোট সুদ এসছে 38%। তাহলে 38 মানেই কত? 38% মানেই 760। 760 টাকা। আর মূলধন মানে কত পার্সেন্ট? মানে ঋণের পরিমাণ মানে 100। 100 মানে কত? তাহলে 38 দুগুণি কত? 2000। 76, আর একটা শূন্য আছে। তাহলে আলটিমেটলি ঋণ ধার দিলেও কত করে? 2000 টাকা করে। 2000। কত ইজি, বুঝতে পারলে? অঙ্ক কঠিন না, তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর কিচ্ছু না। চলো নেক্সট। যদি 6000 টাকা 4 বছরে মোট এত টাকা হয়, যদি সুদের হার আগের থেকে 1.5 গুণ হয়ে যায়, তাহলে 5 বছরে মোট মূলধনের পরিমাণ কত হবে? মোট মূলধন বলতে এখানে সুদ আসল চেয়েছে। হ্যাঁ, সিম্পলি আমরা এখানে কোনো সুদের হার মতো করলে হবে তো দাদা? আমি বলছি, আমি এখানে কোনো সুদের হার বের করব না। কি? এখানে কোনো সুদের হার বের করব না। এখানে বলে যদি সুদের হার আগের থেকে 1.5 গুণ বেড়ে যায়, তাহলে এখানে জাস্ট আমি কি করব, 6000 টাকার মধ্যে কত টাকা সুদ হয়েছে 4 বছরে সেটা আমি দেখব। 1200 টাকা। 1200 টাকা। তাহলে 4 বছরে 1200 টাকা আমার সুদ হয়েছে। এবার বলছে 1.5 গুণ হয়ে যায়, তাহলে 1.5 গুণ বলছে যদি সুদের হার আগের থেকে 1.5 গুণ হয়ে যায়, তাহলে আগের থেকে 1.5 গুণ হয়ে যায়, তাহলে 5 বছর পর কত হয় বলেছে। এইখানে তোমার একটু করে নেওয়াই বেটার। তুমি সুদের হারটা প্রত্যেক বছরে বের করে ফেলো, বেস্ট হবে। কারণ এখানে 5 বছরে দিয়েছে, তাহলে 1 বছরে কত হলো? 300 টাকা। 300। তাহলে 300 1.5 গুণ মানে কত? 15/10 পয়েন্ট তুলে দিলাম, তার মানে কত? 450। তাহলে প্রত্যেক বছরে 450 টাকা করে। এখানে কত বছর বলেছে? 5 বছর। 5 বছর। 5 বছরে। তাহলে 5 বছরে কত টাকা সুদ পাচ্ছ মোট? 2250। 2250 টাকা তুমি সুদ পাচ্ছ। তাহলে 6000 টাকা ছিল তোমার আসল, তারপরে 2250 টাকা সুদ অ্যাড হলো, টোটাল এখন টাকা কত হয়ে গেল? 8250। অপশন নাম্বার বি। বুঝতে কারো অসুবিধা? একদম সিম্পলি করলাম, কিন্তু আমি এখানে সুদের হারকে কাজে লাগাইনি কিন্তু, কারণ সরল সুদের ক্ষেত্রে লাগে না এগুলো। বুঝতে পেরেছো? হ্যাঁ। সুদের হার বাড়া মানে কি, টাকাটাও সেই হারে বাড়বে। আগেরটা যেমন করলে 512 উত্তর আসলো, ওইটার মতো করলে হবে না? কেন হবে ভাই ওটা? কারণ ওখানে কি, এখানে 4 বছর, এখানে তো 5 বছরের গল্প চেয়েছে। আগেরটা কি চেয়েছিল? সেম ছিল। আগেরটা দেখো, আগেরটা একটু খেয়াল করে দেখবে, সময়টা ফিক্স ছিল, একই সময় ছিল। বুঝতে পেরেছো? সময়টা ফিক্স ছিল বলে আমার 1 বছরের বের করা লাগলো না। এখানে যদি সময় ফিক্স থাকতো তাহলে আমি কিচ্ছু করতাম না, 1.5 গুণ করে দিতাম, একবারে বেরিয়ে আসতো। 1200-এর 1.5 গুণ করে দিতাম একবারে। দেখো তুমি 450-এর সঙ্গে 4 গুণ করো, আর আমি 1200-এর সঙ্গে 1.5 গুণ করবো, দেখো একই মান আসবে। করে দেখো, এর 1.5 গুণ মানে 1800 টাকা। তুমি 450-এর সঙ্গে গুণ করে দেখো, দেখো 4 4 16, 4 5 200, 1800। বুঝতে পেরেছো? সেম সময় থাকলে এই মোট মানের সঙ্গেই 1.5 গুণ করলে তো একই বিষয়, কিন্তু এখানে সেম নেই বলে কি করলাম, 1 বছরে বের করে নিলাম, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো, বার্ষিক এত পার্সেন্ট হারে, আচ্ছা এই 6.25% মানে কত বাই কত দরকার নেই, লাগবে না। এত পার্সেন্ট হারে 4 বছরের জন্য 500-এর সরল সুদ যত টাকা হবে, আচ্ছা আগে কত টাকা বের করে নেবো, ঠিক আছে? আচ্ছা 6.25 প্রত্যেক বছরে, তাহলে 4 বছরে কত হবে? 25। 4 6 24, আর 4 25 100 মানে 1, তাই না? তাহলে হয়ে যাবে 25%। টোটাল হলো 25%। ওকে, বলছে 500-এর সরল সুদ যত টাকা হবে, তাহলে দেখো 25% মানে কি, 100-তে 25 টাকা, তাহলে 500-তে ক টাকা হবে? আবার কি এমন করতে হবে যে 500 ইন্টু 25/100, 125 টাকা। এটা বোঝাই যাচ্ছে যে কি, 100 টাকা যদি 25 টাকা হয়, 500 টাকার ভিতরে 5টা 25 আছে, তার মানে 125। এগুলো শিখবে। তাহলে 125 টাকা হচ্ছে সুদ 500 টাকায় 4 বছরে। একটা নির্দিষ্ট সময় বলছে যত টাকা হবে, সরল সুদ যত টাকা হবে, একটি নির্দিষ্ট সময়ে বার্ষিক 5% হারে, কত পার্সেন্টে বার্ষিক? 5% হারে 400-এর সরল সুদের সমান হবে। কি বলতে চাইছি তাহলে? একটি নির্দিষ্ট সময়ে বার্ষিক
এত হারে 4 বছরের জন্য 500 এর সরল সুদ যত টাকা হবে একটি নির্দিষ্ট সময়ে 5% হারে 400 এর সরল সুদ এর সমান হবে, তাহলে কত বছর লাগবে? সিম্পল একদম। দেখো 400 এর 5% মানে, আচ্ছা আমি বলতে দাও, 400 এর 5% মানে বছরে কত? 20 5% মানে কি? সিম্পল, দেখো 5% মানে 100 টাকায় 5 টাকা, তাহলে 400 টাকায় কত হবে? 20 টাকা। তাহলে এক বছরে 20 টাকা, কিন্তু এর সুদ বলছে এইটাই হবে, তাই তো বলেছে একটি নির্দিষ্ট সময়ে যত টাকা সুদ এর সুদও সেই সমান হয় বলে। তা কিন্তু বছরে 20 টাকা, তাই মোট যে সুদ, মোট টাকা বাড়লো, তাকে যদি আমি প্রত্যেক বছরের টাকা দিয়ে ভাগ করি, কি পাবো আমি? টোটাল সময়টা পেয়ে যাবো। বছর পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখানে 5 দিয়ে কাটো, 4 5 20, এটাকে 5 দিয়ে কাটলে 25, তাহলে 25/4 মানে কত আসবে? 6 পূর্ণ 1 4 বছর, অপশন সি। এইটুকু আমার অঙ্ক করতে হলো, কতটুকু সময় লাগবে করতে বলো ভাই? তাছাড়া আর একটা উপায় আছে, যদি মনে করো করতে হবে, করা যায়। দেখো এক লাইনেও পাতালে হয়ে যায়, যে 500 টাকা এর কত পার্সেন্ট? 25%, ডিভাইডেড এই যে টাকাটা আসবে সেটা আবার এর তাই আসবে, 400 এর 5% দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো? কত বছর লাগছে পেয়ে যাব। এই মোট টাকাকে এই মোট দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কত বছর। 5 5 25, 0 0 গায়েব, আচ্ছা 0 গায়েব, তাহলে 25/4, এইভাবে করলেও চলে আসবে। আগেরটাও ফুল কনসেপ্ট, এটাও কনসেপ্ট। চলো, আচ্ছা এই ছিল তোমাদের অঙ্ক। বলো ভাই বুঝতে কোথাও যদি অসুবিধা হয়। দেখো তোমাদের কিন্তু আরও অঙ্ক আসবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে তোমাদের নলেজে ঢোকাচ্ছে যে এই অঙ্কগুলো এই টাইপের হয়, ঠিক আছে? এরকম না যে এই কটা অঙ্কই একটা চ্যাপ্টারে, নো, এটা হচ্ছে প্রাথমিক নলেজ তোমাদের যাচ্ছে যে এই টাইপের অঙ্ক এরকমভাবে করতে হয়। এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক শিখেছি কোথাও কোনো ডাউট? না দাদা। ভেরি গুড। এবার তোমাদের আমি ইংলিশে কিছু কাজ দেব, পড়া দেওয়া ছিল কিন্তু ইংলিশে কিছু কাজ দেব, সেগুলো নোট ডাউন করো।